নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তার সঙ্গে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে খুবই একটা দুর্দমনীয়, একটা খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে তারা রয়েছে, এই কারণেই যে একটা শুল্ক চাপিয়ে দিয়েছে 35% ডোনাল্ড ট্রাম্প। 3 মাস সময় দিয়েছিলেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশকে, বলেছিলেন 3 মাস স্থগিত রাখছে, কিন্তু ইতিমধ্যে তাদের সাথে যাতে ট্রাম্পের ঘোষণা ছিল তাদের সাথে বসতে হবে, বসে একটা নেগোসিয়েশনসে আসতে হবে। ভারত সে নেগোসিয়েশনস করেছে, মেক্সিকো করেছে। মেক্সিকো গুরুত্বটা বুঝতে পেরেছে যে আগের টার্মে মেক্সিকোকে কীরকম তা অসুবিধার মধ্যে, চরম সংকটের মধ্যে ফেলেছিলেন ট্রাম্প। এবং ভারত তো বটে, ভিয়েতনাম। কিন্তু 3 মাসে ডক্টর ইউনূসের সময় হয়নি, তার কারণ তিনি তখন চীন, লন্ডন এইসব ভ্রমণ করছেন। ভাবছিলেন ও ঠিক আছে, খুব বেশি হলে তো বাংলাদেশের গার্মেন্ট শিল্প বা শ্রমিক কৃষক ওরা গাড্ডায় যাবে, আমার কি। তো তাই একটা পরিস্থিতি হয়েছে। ভাবুন একবার যে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ যে ইন্ডাস্ট্রি, যেটার মাধ্যমে জিডিপি সবচেয়ে বেশি উপার্জন হয় এবং প্রায় 40 লক্ষ শ্রমিক যে শিল্পে নিয়োজিত, যার 50% নারী শ্রমিক, সেই সমস্ত ব্যবসায়ীদের আজকে এক কঠিন কঠোর অবস্থার মধ্যে গিয়ে তাদের পড়তে হচ্ছে। এমনিতে এক্সিস্টিং 15%, তার সাথে 35%, প্রায় 50%-এর মতো কাছাকাছি চলে যাচ্ছে। কিন্তু বিকল্প প্রস্তাবও দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন এতে অসুবিধা হবারই কথা, উনিও ভালো জানেন, এবং বলেছেন যারা উদ্যোগপতি রয়েছেন বা বিভিন্ন যারা তৈরি করেন তারা আমেরিকায় তারা বিনিয়োগ করতে পারেন, সেখানে শিল্প স্থাপন করতে পারেন এবং সেখানে কর্মসংস্থান তৈরি হবে, কেননা সেটা তাদের লক্ষ্য। এবং এটা একটা রীতিমতো ফ্যাসাদে ফেলে দিয়েছে বাংলাদেশকে। উপায় কী? কেননা এটাকে সিরিয়াসলি নেননি, নেওয়ার কথাও ছিল না কেউ। একটা যে খুব সিরিয়াস জায়গায় রয়েছে তা তো নয়। অর্থনৈতিক প্রশ্নে এরকম একটা বিপর্যয়কর পরিস্থিতি এবং রাজনৈতিক প্রশ্নে দেখা যাচ্ছে যে জুলাই মাস চলছে, আজকে জুলাইয়ের 10 তারিখ। এই সময় বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি তখনই তৈরি হয়ে গেছে। প্রায় প্রত্যেক দিনই ঢাকা বিশ্ববিদ্যালয় বা হচ্ছে শাহবাগ বা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মিছিল বেরোচ্ছে পুলিশের সাথে। মানে ঠিক 1 বছর আগে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে, বেশ কিছু জায়গায় গুলি চালনার ঘটনা ঘটছে। ক্রমশ ক্ষিপ্ত হচ্ছিল বাংলাদেশে সেই সময়কার ছাত্র সমাজ এবং হচ্ছে যারা জনতা, তাদের সাথে গিয়ে হাত মেলাচ্ছে। সে এক অন্য দৃশ্য। শেখ হাসিনার পতন এবং হচ্ছে কোথাও স্বৈরাচারকে ফেলে দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হবে, এই লক্ষ্য নিয়ে এগিয়েছিল। এবং ভারতও তখন এই বিষয়ে কিন্তু সে নিউট্রাল থেকেছে। ভারত কখনোই কিন্তু তখন শেখ হাসিনার সাপেক্ষেও কোনো বক্তব্য রাখেনি। বরং আমি আপনাদেরকে আগে বিভিন্ন প্রোগ্রামে জনমতে আমি দেখিয়েছি, বলেছি এবং ছবিসহ যে সেই সময় অনেকটাই কিন্তু শেখ হাসিনা চীনের উপর গেছেন এবং তিনি বেজিং সফরে ছিলেন। তারপরে ফিরে এসে আর ঘটনা তিনি সামাল দিতে পারেননি। এই তো ছিল পরিস্থিতি। কিন্তু তারপর যখন ক্ষমতার বদল হলো এবং ডক্টর ইউনূসের ভাষায় তার নিয়োগকর্তা ছাত্ররা, সেই ছাত্ররা তাকে নিয়োগ দিলেন এবং সেই ছাত্রদের সাথে এখন হচ্ছে এনসিপির অনেকে, নাহিদ ইসলাম বলছেন যে জুলাই সনদের ব্যাপারে কোনো কংক্রিট কোনো ধারণা নেই। সরকারের পক্ষ থেকে আগে ঠিক ছিল যে তারা একটা সনদ প্রকাশ করবে এবং তারপর সংবিধান সংস্কার। আর এখন এমন একটা পরিস্থিতি, শুল্কের ভারে অনেকে তো আমেরিকা থেকে এসেছিলেন, আলী রিয়াজের মতো ব্যক্তিত্ব বা যিনি হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তারা কিন্তু কেউ সেভাবে লবিং করতে পারলেন না বা কোনো প্রভাব তৈরি করতে পারলেন না। যার দায়টা গিয়ে চাপলো, এই ভয়ঙ্কর এক বোঝা বা চাপ তৈরি হলো বাংলাদেশের মানুষের উপর। এটা কি তাদের প্রাপ্য ছিল? এই প্রশ্ন আসা স্বাভাবিক। এটা কি তাদের প্রাপ্য ছিল? তারা তো যে একটা অভূতপূর্ব অভ্যুত্থানের একটা শরিক হয়েছিলেন। তারা অনেকে জুলাইয়ের, গতকালে আমি একটা ভিডিও দেখেছিলাম, এই ভিডিওটা বারবার দেখছি, যে জুলাই ফাউন্ডেশনের অফিসে গিয়ে কিভাবে হচ্ছে যারা আহত হয়েছিলেন, যাদের সাহায্য পাওয়ার কথা, কেউ কেউ চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, নানা রকম শারীরিক অনেক রকম কষ্টের মধ্যে দিয়ে রয়েছেন,
তারা আজকে কোথায় গিয়ে দাঁড়াবেন, তাদের ভবিষ্যতের জন্য কি ভাবনা চিন্তা রয়েছে, বা বাংলাদেশে আগামী দিনে নিয়োগ কিভাবে হবে, এই সব নিয়ে একটা কঠিন জটিল পরিস্থিতি। যদি আমেরিকার দিকে এরকম একটা প্রস্তাব আসে, এবং যেটা আসাটা অ্যান্টিসিপেট করা গেছিল ডোনাল্ড ট্রাম্প আসার পরে, তো তার বিকল্প ব্যবস্থা হিসাবে কি হতে পারত? চীন বা পাকিস্তানের দেউলিয়া অবস্থা। আজ ইরান থেকে শুরু করে তালেবান পর্যন্ত পাকিস্তানকে দুচ্ছাই করছে। এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে ভারত হতে পারত, কিন্তু উগ্র ভারত বিদ্বেষ, উগ্র হচ্ছে এমন এক পরিস্থিতি তারা তৈরি করে ফেলেছে যে ভারতের দিক থেকে ক্রমশ আস্তে আস্তে তাদের সমস্ত সহযোগিতার হাত কিন্তু ক্রমশ কমে আসছে। ট্রেড গ্যাপ ভারতের সাথে প্রত্যেকটা মাসে কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ভারত অনেকগুলো বিষয়ে তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে, বারবার এই বিষয়ে বলার কোনো জায়গা নেই। হাড়ে হাড়ে খুবই টের পাচ্ছেন সেখানকার উদ্যোগপতিরা। নতুন এফডিআই ইনভেস্টমেন্ট কোথায়? ডক্টর ইউনূস তো সারা বিশ্বে নাকি এত পরিচিত ব্যক্তিত্ব, তিনি অর্থনীতির এক জাদুকর ব্যক্তি, এরকম বাংলাদেশ অনেকে এইভাবেই বর্ণনা করেন তাকে। কিন্তু আজ এই অবস্থার মধ্যে পড়েছে বাংলাদেশ। সেখান থেকে দাঁড়িয়ে তাদের একমাত্র চিন্তা কত তাড়াতাড়ি শেখ হাসিনাকে হচ্ছে বিচারের মধ্যে নিয়ে এসে তারপর ওই উপরে, এই তো ধান্দা, এ তো বোঝাই যাচ্ছে। এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে প্রতিবেশী বাংলাদেশের আজ এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে গিয়ে এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে কিভাবে তারা বেরোবে, এই নিয়ে আজকেও আমরা রয়েছি। তার কারণ হয়তো আর আগামী সময়গুলোতে রোজই বাংলাদেশকে নিয়ে হয়তো এরকম চর্চা করার সুযোগ ক্রমশ সীমাবদ্ধ হবে। তার কারণ 2026-এ পশ্চিমবঙ্গের ভোট আছে, এবং দেশের রাজনীতি ক্রমশ কিন্তু আস্তে আস্তে অন্য সমস্ত বিষয় দিয়ে আছে। ভারতবর্ষে একটা গণতন্ত্র আছে, ফলে এই গণতন্ত্রে অনেক রকমের বিষয় থাকে, কিন্তু তৎসত্ত্বেও বাংলাদেশ প্রতিবেশী একটি দেশ, এবং সেই দেশের প্রতি বিশেষভাবে মুক্তিযুদ্ধের যোদ্ধাদের প্রতি ভারতের আবেগ আজও সমানভাবে কিন্তু বয়ে চলেছে। এবং ঠিক যেরকমভাবে রাজাকারদের যে ভূমিকা, এবং তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এটা কিন্তু পশ্চিমবঙ্গের অনেক মানুষের কানে কিন্তু এটা আজও বাজছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। সত্যি রাজাকার কি হয় বা কেমন হয়, আজ অনেকেই এটা বুঝতে পেরে গেছেন বিভিন্ন ছবি দেখে। তাই বাংলাদেশের যারা আজকে দেখছেন, আপনারাও কমেন্ট করবেন, জনমতে অংশ নেবেন। আমি শুধু এটাই বলবো, এই যে কঠিন জটিল পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের মানুষ যাচ্ছেন, যেখানে শুল্কের একটা ফাঁদে পড়ে গেছে বাংলাদেশ, একটা মারাত্মক ট্র্যাপ, যেখানে 3 মাস একটা সময় ছিল। কোন কার্যকরী পদক্ষেপ তারা নিয়েছে? এখন কে বাঁচাবে ইউনূসকে? বাংলাদেশের জনগণ, এনসিপি, তারা তো এখনো বলছে এনসিপি যিনি মেটাকুলাস ডিজাইন, সেই বারবার মেটাকুলাস আসে, হাসনাত আবদুল্লাহ তিনি কি বলছেন? তিনি বলছেন যে ভারত নাকি সন্ত্রাসীদের সেই প্যাসেজ, যা মানে যেখান থেকে বেল আউট করার মতো একটা পরিস্থিতি তৈরি করা যাবে। বারবার এই হাসনাত আবদুল্লাদের মতো লোকজন ভারত বিদ্বেষের আগুনটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে রাখার জন্য প্রতিনিয়ত ঘি ঢেলে যাচ্ছে। কি বলছে শুনুন। প্রিয় ঝিনাইদহবাসী, কিন্তু আমাদের শঙ্কার জায়গাটা আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে, হাসিনাকে যারা প্রশ্রয় দিচ্ছে, এই মধ্য এশিয়ায় যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, ভারত হচ্ছে আমাদের শঙ্কার জায়গা। এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত। প্রিয় ঝিনাইদহবাসী, ভারত ইতিমধ্যে সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট হিসেবে পরিচিত হয়েছে। হাসিনা একটা টেরোরিস্ট, ছাত্রলীগ হচ্ছে টেরোরিস্ট। সুতরাং তাদেরকে যারা আশ্রয় দিবে তারা হচ্ছে সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট। গুজরাটের গোসাইনদী, আপনি যদি সেফ হাউস না হয়ে থাকেন টেরোরিস্টদের, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশিং করুন। আমরা বাংলাদেশের জনগণ তাকে বিচারে ঝুলিয়ে মৃত্যুদণ্ড পর্যন্ত করব। প্রিয়
ঝিনাইদহে আসি, আমাদের পরবর্তী যে যুদ্ধটা সেটা হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ। আমরা 5 আগস্টের পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা নির্বাচন পিছানোর জন্য পায়তারা করছে, তারা নির্বাচন পিছিয়ে দিচ্ছে। তারা যদি নির্বাচন চাইতো তাহলে সংস্কার এবং বিচার দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করত। তারা নির্বাচন চায় না বলেই এই বিচার এবং সংস্কারে প্রতিনিয়ত প্রতি পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনারা দেখতে পেলেন যে দক্ষিণ এশিয়ায় ভারত অস্থিতিশীল করছে। ভারতের বিরুদ্ধে বলতে গিয়ে এই দীর্ঘ দিন ধরে এই যে উত্তাপটা ছড়িয়ে আসছে এবং বলার সময় চোখ মুখের ভাবভঙ্গিমা লক্ষ্য করবেন যে কীরকম ক্রোধ ঘৃণা বর্ষণ করছে। এবং শেখ হাসিনা তো এদেরকে নানাভাবে চেষ্টা চলছে আর কি। শেখ হাসিনাকে আমি যেটা আগেই বললাম যে কত দ্রুত বিচারের মধ্যে কে নিয়ে এসে তাকে এক্সিকিউট কি তারা করতে চায়, কিন্তু ব্যাপারটা কি অত সোজা? গতকালই যে বিষয়টাকে বলেছিলাম যে শেখ হাসিনা তো ফিরছেন এবং ফেরার পর এটা হবে যেটা আরব স্প্রিংয়ের ক্ষেত্রে হয়নি। আসাদ ফিরতে পারেননি, রাশিয়াতে রয়েছেন, কিন্তু শেখ হাসিনা ফিরলে কিন্তু ব্যতিক্রম থাকবে। তার কারণ তিনি বঙ্গবন্ধু কন্যা এবং হচ্ছে মুক্তিযুদ্ধের সাপেক্ষে খুব দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। আর তাই রাগ তত বাড়ছে ভারতের উপর এবং দক্ষিণ এশিয়াকে ভারত অস্থিতিশীল করতে চাইছে এই বলে কোথাও একটা জায়গা তার ক্রোধের কীভাবে উদ্গীরণ হচ্ছে আপনারা শুনলেন। আমি সরাসরি বিতর্কে এবার যাব। বিতর্ক এই ক্ষেত্রে কিছু নেই, তার কারণ হচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে দিয়ে কীভাবে যাচ্ছে, কিন্তু বিশ্লেষণাত্মক একটা জায়গা থেকে এই জায়গায় আমরা পৌঁছবার চেষ্টা করব এবং আপনারাও আপনাদের মতামত জানাবেন। অনেকেই যেরকম আপনারা জানাচ্ছেন, টাইম লাইনে জানাচ্ছেন এবং অবশ্যই দূরভাষের মাধ্যমে আজকেও আপনারা জানাবেন। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আর্থিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত, তাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি, তাকেও স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন বাংলাদেশের যে ছাত্রলীগের নেতা আরিফুল ইসলাম। দীর্ঘদিন পর আরিফুল ইসলাম, তোমার সাথে কেননা শেষ পর্ব আমার মনে আছে, তুমি যখন বলছিলে সেই সময় পুলিশ হানা দিয়েছিল এবং তুমি বাথরুমের মধ্যে ঢুকে যেতে হয়েছিল, সে ভিডিওটা আজও আমাদের কাছে রয়েছে। তোমাকে দিয়ে শুরু করছি, পরিস্থিতির কি বদল হয়েছে? এই যে হাসনাত আবদুল্লাহ জোরসে বলছে ভারত দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করছে, এই কথাগুলো কেন বলছে? মানে পায়ের তলার মাটি কি ক্রমশ সরছে এনসিপি জামাত এদের? আসলে ওদের মাটি এখনো মাটি নেই। তো পুলিশ, বাংলাদেশ আর্মি, সামরিক বাহিনী, তো ওদেরকে আমরা 2 ঘন্টা দিতে পারবেন আমাদের। শুধু আওয়ামী লীগ ছাত্র যথেষ্ট প্রস্তুতি আছে এবং আমাদের 2 লক্ষ নেতা কর্মী পুরো গ্রেফতার করেছে। আজকেও আমার নির্বাচিত মানে আমার যে আসনে বাড়ি, ওই আসনে যারা মেয়র দীর্ঘ 5 বার নির্বাচিত মেয়র সহ উপজেলা চেয়ারম্যান সহ একাধিক লোককে আজকে মানে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, কিন্তু নিম্ন আদালতে যখন হচ্ছে জামিনের জন্য দাঁড়াইতে আরিফুল একটু তোমাকে থামাচ্ছি এই কারণে, একটু অডিও সমস্যা হচ্ছে। তুমি যদি একটা কানে একটু হেডফোন লাগিয়ে নাও তাহলে কথা, কারণ তোমার কথা অনেকেই শুনতে চাইবে, একটু কথাটা তাহলে অনেকটা পরিষ্কার হবে। আমরা আরিফুল ইসলামের সাথে কথা বলছি, বাংলাদেশের আওয়ামী লীগের যে ছাত্র শাখা, মানে ছাত্রলীগ যাকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে প্রথম নিষিদ্ধ করা হয়, তারপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করার পর এখন প্রায়শই ইউনূস থেকে শুরু করে অনেকেই যারা তাদের হচ্ছে স্পোক পার্সন হিসাবে কাজ করে, তারা বলছে যে না নিষিদ্ধ করা হয়নি, এটা হচ্ছে তাদের কার্যক্রমকে সেখানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একটি রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ করার পর বলা হচ্ছে দল নিষিদ্ধ নয় বা ছাত্রলীগ নিষিদ্ধ নয়। আমি এই জায়গা থেকে আরিফুল, কি তুমি তৈরি?
আমি একটু অনির্বাণ দত্তর কাছ থেকে আমি আসছি আরিফুল। অনির্বাণ দত্ত, এই যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, একটা ট্রাম্পের এই যে শুল্ক, তিনি আগে ইন্টিমেট করে দিয়েছিলেন যে সব দেশগুলোকে যে এইভাবে শুল্ক কিন্তু তাদের চাপানো হবে, ভারতও ছিল, কিন্তু নেগোসিয়েশনসের মাধ্যমে এবারে কিন্তু ভারতের উপর কোনো হয়নি, সেটা একটা নেগোসিয়েশন ডিল চলছে, মেক্সিকো, ভিয়েতনাম, অনেক দেশ, কিন্তু কতগুলো দেশ আছে তার মধ্যে বাংলাদেশ আছে, এবং সেখানে পরিষ্কার বলেছে যে বাংলাদেশ ব্যবসা করতে পারবে, তাহলে তাদের সেখানে গিয়ে ইনভেস্ট করতে হবে, মানে কারখানা স্থাপন করতে হবে, অর্থাৎ সাপ্লাই চেইনটা যেটা আর কি সম্পূর্ণ বিপর্যস্ত একটা হয়ে যাচ্ছে এই যে বাংলাদেশের ক্ষেত্রে, এটা বাংলাদেশের উপর কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে হচ্ছে? দেখুন সুজিতদা, আমি প্রথমে আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনি বাংলাদেশের জনগণের জন্য এত কিছু ভাবছেন না একজন লোক, তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনিস। আপনি বলছেন না যে বাংলাদেশের অর্থনীতি কী হবে, বাংলাদেশের লোকজনের কী হবে, আমেরিকার সঙ্গে বাণিজ্যের সম্পর্ক কী হবে। আমার মনে হয় না ওই দেশের যিনি এখন প্রধান আছেন মোহাম্মদ ইউনুস এইসব নিয়ে ভাবছেন। উনি কী নিয়ে ভাবছেন? উনি রাজনীতি নিয়ে ভাবছেন। উনি ওনার নিজের যে গদিতে বসে আছেন সেই গদিটাকে কতটা দীর্ঘায়িত করা যায়, নির্বাচনটাকে কিভাবে প্রহসনে পরিণত করা যায়, নির্বাচন কিভাবে বন্ধ করা যায়, কিভাবে সেটাকে ওই দীর্ঘকালীন জটিলতার মধ্যে ফেলে দেওয়া যায়, এবং তিনি যতদিন না সম্ভব নিজের ভবিষ্যৎ আস্তানাটা কোন দেশে উনি থাকবেন, বিদেশের কোন দেশে উনি থাকবেন, সেটা যতক্ষণ না নিশ্চিত করছেন তিনি ততক্ষণ এই আমেরিকার বাংলাদেশের জনগণকে নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন। আপনি যে প্রসঙ্গে আসছেন, দেখুন আমেরিকার ট্রাম্প যেটা শুরু করেছিলেন এই শুল্ক যুদ্ধ, সেটা মাঝে কিছুদিন এই আমরা দেখেছিলাম ভারত পাকিস্তানের যুদ্ধ, এবং তারপর এই ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ ইরানের হলো, তার মধ্যে এটা ধামাচাপা পড়ে গেছিলো। একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রত্যেকটা দেশ তারা বাণিজ্য চুক্তিটা করবার চেষ্টা করছিল, ভারতবর্ষ তার মধ্যে অন্যতম। কিন্তু আমেরিকার যে ট্রেডিং পার্টনার্স আছে, যাদের সঙ্গে আমেরিকা এই শুল্ক নিয়ে মানে যেখানে প্রবলতম চাপের মধ্যে পড়ে, সেগুলোর মধ্যে এই বাংলাদেশ পড়ে না। তার মধ্যে আছে কানাডা আছে, মেক্সিকো আছে, জার্মানি আছে, চীন আছে, ভিয়েতনাম আছে, ভারত আছে। বাংলাদেশের সঙ্গে এই আমেরিকার যে মানে দ্বিপাক্ষিক বাণিজ্য, সেটা এতটাই লিমিটেড যে সেখানে আমেরিকা কতটা মানে অতিরিক্ত শুল্ক চাপলো তাতে আমেরিকার কিছু যায় আসবে না, যায় আসবে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের যে একটা বাজার আছে আমেরিকাতে, সেটা যেরকম ঠিক কথা, সেরকম ভারতবর্ষ তাদের একটা বাজার ছিল। আমি যেখানে বসে আপনার সঙ্গে স্টুডিওতে বসে কথা বলছি, যখন স্টুডিওতে আসছিলাম, আপনার পার্শ্ববর্তী যে এলাকাটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, সেই জায়গাটাতেও কিন্তু বাংলাদেশের একটা বাজার ছিল। আপনি দেখবেন সেই জায়গাটা একদম নিশ্চুপ। অন্য সময় আসতে গেলে গাড়িতে আমার সময় লাগতো, মানে যানজট থাকতো। আজকে আমি এসে দেখলাম অবাক যে একদম রাস্তা ফাঁকা। তার একটাই কারণ যে সেখানে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের একটা বাণিজ্য হতো, বাংলাদেশের লোকরা তারা এখানে আসতেন, কেনাবেচা হতো, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। তো ইউনুস বাবু কি এটা জানেন, বা উনি কি এটা নিয়ে বিচলিত? একদমই নয়। ভারতবর্ষ কি বিচলিত? একদমই ভারতবর্ষ বিচলিত। কিন্তু ভারতবর্ষ একটা জিনিস মাথায় রেখেছে, সেটা হচ্ছে দেশের আভ্যন্তরীণ সুরক্ষা, দেশের সীমান্তবর্তী সুরক্ষা, সেটা সবার আগে। এবং আপনাকে দেখতে হবে যে এই কয়েকদিন আগে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছিল, উনি কিন্তু মিটিমিটি হাসছিলেন, এবং উনি বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, এবং উনি তখন ভেবেছিলেন এই চীন আর পাকিস্তান হয়তো ত্রাতার ভূমিকায় দেখা দেবে, এবং উনি একটা অন্যরকম সমীকরণ করেছিলেন যে ভারতবর্ষকে ব্যতিব্যস্ত করে রাখবার জন্য পাকিস্তান এবং চীনের হাত ধরতে হবে, এবং তার জন্য তিনি তাদের সঙ্গে একটা অভিসন্ধি করেছিলেন, কিন্তু সেটাও ধোপে টিকলো না। আজকের দিনে দাঁড়িয়ে এই বিশ্ব বাণিজ্যের যে পরিস্থিতি, সেখানে প্রত্যেকটা দেশ অর্থনৈতিকভাবে তার কাজকর্মটাকে গতিশীল করতে চায়, এবং সেটা যদি না হয় তাহলে রাজনীতি আগামী দিনে থাকবে না। কারণ প্রত্যেকটা মানুষ তো এই ভাত রুটির জন্যই কাজ করেন, তার জন্যই বেঁচে থাকেন, তার জন্যই জীবন সংগ্রাম করেন। আজকে আমেরিকা কি করছে, সারা বিশ্বের সঙ্গে এই যে একটা বাণিজ্যের যে উথল পাতল জায়গা আসতে চলেছে, সেখানে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান তারা চিন্তিত। ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখেন, তড়িঘড়ি করে ভারতবর্ষের বাণিজ্যমন্ত্রী তার টিম তারা বারবার করে আমেরিকায় গেছেন, ওখানে মিটিং হয়েছে, কিছু মিটিং এখানে হয়েছে, এবং আমরা চাইছি যত তাড়াতাড়ি এই দ্বিপাক্ষিক চুক্তিটা করে ভারতবর্ষের সঙ্গে আমেরিকার সম্পর্ক, এবং তার সঙ্গে সঙ্গে বহির্বাণিজ্য, যেটা শুধুমাত্র তো আমেরিকার সঙ্গে রিলেটেড নয়, বিভিন্ন দেশ আছে যার সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটাকে নতুন জায়গাতে নিয়ে যাওয়া।
কিন্তু আমরা যখন আজকে বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতিটাই ভঙ্গুর। আপনি বলতে পারেন যে কি হবে কি হবে, আমরা কয়েকদিন আগে শ্রীলঙ্কা দেখেছিলাম, অলরেডি শ্রীলঙ্কা বা বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন এরা ঋণের দায়ে জর্জরিত, এবং আলটিমেটলি কী হবে, ওই আপনি দেখেছেন পাকিস্তান যেরকম IMF-এর কাছে গিয়ে টাকা চাইলো, সেরকম ইউনূস জানেন যে ভবিষ্যতে কি হলো আমার যায় আসে না, যদি সেরকম হয় আজকে আমরা রাষ্ট্রপুঞ্জ আছে, রাষ্ট্রপুঞ্জের কিছু নিয়মাবলী আছে, তাতে প্রত্যেকটা দেশ যদি এরকম মানে ঋণের জায়গায় মানে আমরা দেখি একদম অথই জলে পড়ে যায়, তখন তাদেরকে উদ্ধার করবার জন্য বিশ্ব ব্যাংক আছে, IMF আছে, বিভিন্ন দেশ আছে, তাদের মধ্যে তাদের বিশেষ বন্ধু চীন থাকবে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ মানুষের রোজগারটাকে যদি আপনি এনশিওর না করতে পারেন, সেখানে যদি রোজ অশান্তি, ঝামেলা এবং গোলাবারুদের আওয়াজ থাকে, তাহলে সাধারণভাবে কিন্তু ব্যবসা বাণিজ্য থাকে না। আপনি দেখবেন যে কোনো একটা ব্যবসায়িক বাজার আমরা যেটা দেখি, যেখানে কেনা বেচা হয়, সেখানে যদি হঠাৎ করে একটা বোম পড়ে, তাহলে দেখবেন সব দোকানপাট বন্ধ হয়ে যাবে এবং কোনো ক্রেতাও সেখানে দেখা যাবে না, কোনো বিক্রেতাও দেখা যাবে না। আলটিমেটলি কিন্তু লস ক্রেতারও হবে, বিক্রেতারও হবে। অভ্যন্তরীণ অর্থনীতি বাংলাদেশের কোনোদিনই কিন্তু ভালো ছিল না, এবং সেই জায়গাতে এমন একটা জায়গা যেখানে অভ্যন্তরীণ যে অশান্তি, কিছু মৌলবাদী শক্তি যাদের কাছে অর্থনীতিটা একদমই কিন্তু প্রায়োরিটি নয়, তাদের কাছে রাজনীতি এবং তাদের কিছু মানে আমি বলবো উগ্র মৌলবাদ, যেটার উপরে ভরসা করে তারা ওখানে রাজনীতি করেন। এবং আপনি দেখবেন বাংলাদেশের যত রাষ্ট্রপ্রধান আছে, তাদের নয় ফাঁসি হয়েছে, নয় তারা বিদেশে গেছেন, বা তারা খুন হয়ে গেছেন। তো সেই যদি একটা রাজনীতির অস্থিরতা থাকে, সেই অস্থিরতার মধ্যে সাধারণ জনবাসী যারা আছেন, তাদের নিত্যদিনের যে দুঃখ কষ্ট, সেটা আমি বলবো খুব বাড়তে চলেছে। এবং সেখানে মোহাম্মদ ইউনূস যদি এখনও বাংলাদেশের মাটিকে আঁকড়ে বাংলাদেশের মানুষজনকে যদি রক্ষা করতে না পারেন, তাহলে আগামী দিনে কিন্তু মোহাম্মদ ইউনূসকে যে নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছিল, যার জন্য উনি বিখ্যাত ছিলেন, ওনাকে অন্য কোনো পুরস্কারে বা তিরস্কারে ভূষিত করা হবে, যাতে সাধারণভাবে মানুষ কিন্তু তার নামে আমি বলবো মানে এইরকম একটা পরিস্থিতি হওয়ার আগে অনেকেই রাষ্ট্রপ্রধান, তার কাছে এটা সুযোগ ছিল, তিনি নির্বাচিত নন যেহেতু, তিনি কেন অতীতে অনেকবারই বলেছে যে আমি দায়িত্ব ছাড়তে চাই, তারা বসিয়ে রেখেছেন। এখন তো এরকমও নয় যে এনসিপি তার পাশে দাঁড়িয়েছে। আমি একটু জ্যোতির কাছে জানতে চাইব, হাসনাত যে কথাটা বলছে, দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করছে ভারত, অর্থাৎ এদের যে লক্ষ্যটা হচ্ছে যা কিছু হোক বাংলাদেশে, কিন্তু ভারতকে কখনো বাংলাদেশের সাথে যে মৈত্রীর সম্পর্ক, সেটাকে কখনো কিন্তু আর চিরস্থায়ী তারা করতে দিতে চায় না। অজুহাত হিসাবে শেখ হাসিনাকে তারা এটা করছেন যে ভারত তাকে কেন আশ্রয় দিয়েছিল, এইটা হচ্ছে তাদের মূল লক্ষ্য। এবং রসাতলে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্যে যা যা পরিকল্পনা, সমস্ত কিছু তারা চিত্রনাট্য করেছে, এটাও আরেক ধরনের একটা ডিজাইন তারা তৈরি করে রেখেছে। এবং তুই লক্ষ্য করছো যে যেভাবে বললো, এবং তাতে বলছে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করছে ভারত। দেখুন, হামিদুর রহমান কমিশনের একটা রিপোর্ট আমার মনে পড়ছে। হামিদুর রহমান কমিশনের রিপোর্ট আপনার 1971 সালের পরে গঠিত হয় হামিদুর রহমান কমিটি। সেই হামিদুর রহমান কমিটিতে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে তৎকালীন পাকিস্তানের সেনাপ্রধান নিয়াজি তিনি বলেছিলেন যে এমনভাবে এদের গর্ভে পাকিস্তানিদের বীজ বপন করো যাতে 50 বছর 60 বছর পরে আমাদের হয়ে তারা কথা বলে। তো নিয়াজির কথা আজকে প্রতিফলিত হচ্ছে এই এদের মতো এলিমেন্টসের মুখ থেকে। চরম ভারত বিদ্বেষ, তার কারণ হচ্ছে যে ভারতে হিন্দু মেজরিটি, এর বাইরে কোনো কারণ নেই। আপনি এই হাসনাত আবদুল্লাহ একে নিয়ে আলোচনা করাটাই বৃথা, তার কারণ হচ্ছে কি ক্রেডিবিলিটি আছে, তার কোনো ক্রেডিবিলিটি নেই। আপনি ওনাকে এই হাসনাত আবদুল্লাহ বা ওর যে পার্টি এনসিপি, তাকে বলুন যে একটা ভোটে দাঁড়াতে দেখবেন 2% আপনার ভোট পাবে না। এদের কোনো ক্রেডিবিলিটি নেই। কিছুদিন আগে আপনার আনসারুল্লাহ বাংলা টিমের যে সবথেকে প্রতিষ্ঠাতা পরিচালক জসিমউদ্দিন রহমানি, তাকে রিলিজ করেছে এরা, তাকে বিড়ির আসনে বসিয়েছে এরা। তারপরে ওই ঢাকার যে হোলি আর্টিসান বেকারিতে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরে এই কিছুদিন আগে এরাই স্টেটমেন্ট দিয়েছে সেখানে নাকি জঙ্গি হামলায় হয়নি। আপনি ভাবতে পারছেন যে কতগুলো মানে প্রাণ চলে গেল, তাদের বক্তব্য হচ্ছে সেখানে জঙ্গি হামলা হয়নি। এবং এদের এই যে হাসনাত আবদুল্লাহ এবং আপনার হচ্ছে এই সাজ্জিস, এরা হচ্ছে স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, বাংলাদেশে জঙ্গি নেই, কিন্তু 36 জন বাংলাদেশি জঙ্গিকে মালয়েশিয়া ফেরত পাঠিয়েছে, ইন্দোনেশিয়া ফেরত পাঠিয়েছে। এদের কোনো ক্ষমতা থাকলে বাংলাদেশের ওই মালয়েশিয়ার যে হাই কমিশনার তাকে ডেকে পাঠাক। বাংলাদেশকে অশান্ত করে
সমগ্র বিশ্বকে মানে এই দক্ষিণ এশিয়ার পুরো অঞ্চলটাকেই আপনার একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে যাচ্ছে হচ্ছে এরা, এবং এদের পিছনে রয়েছে হচ্ছে ইউনুস, এবং ইউনুসের পিছনে রয়েছে ডিপ স্টেট। এবং তারা চায় না যে ভারত শক্তিশালী হোক, ভারত দক্ষিণ একটা রিজন থেকে ভারতের অর্থনীতি শক্তিশালী হোক, ভারত একটা রিজনাল পাওয়ার হোক, কেউ চায় না এটা। যে কারণের জন্য এদের মতো এলিমেন্টসকে ব্যবহার করা হচ্ছে। এই ইউনুস একজন হচ্ছে আপনার ডিপ স্টেটের এজেন্ট। এই ডিপ স্টেটের এজেন্টের সাহায্যে এরা তো পুতুল, ননির পুতুল, এই হাসনাত আবদুল্লাহ বলুন বা সাজ্জিদ বলুন, এরা তো পুতুল, এদেরকে খেলানো হচ্ছে। তার কারণ হচ্ছে যে ভারত যদি শক্তিশালী হয়, ভারত একটা রোল প্লে করছে বিশ্ব রাজনীতিতে, যেখানে আপনার ভারত ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধে মিডিয়েশন করার চেষ্টা করেছে। মানে দুপক্ষই বলেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ভারতের এই রাশিয়ার প্রেসিডেন্ট দুপক্ষই বলেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আসে তাহলে আমরা কথা শুনতে পারি। এই পজিশনে যখন যাচ্ছে সমগ্র বিশ্বের শকুনরা তখন মনে করছে, যারা মানে গণতান্ত্রিক পরিবেশে বিশ্বাস করে না, যারা ইরাক বানিয়েছে, যারা সিরিয়া বানিয়েছে, যারা জর্ডান বানিয়েছে, যারা পাকিস্তান বানিয়েছে, যারা লেবানন বানিয়েছে, এই শকুনেরা দক্ষিণ এশিয়াকে অশান্ত করার জন্য এই ফল্ট লাইনগুলোকে ব্যবহার করে। ফল্ট লাইনটা কি? ফল্ট লাইন হচ্ছে জিহাদি শক্তিগুলো। ফল্ট লাইন কি? আনসারুল্লাহ বাংলা টিম। ফল্ট লাইন কি? ইউনুসের মতো একটা মানে এটা তো নোবেল বা ম্যাগাসাই পুরস্কার, সেগুলো একটা পুরস্কার দেওয়া হয় যে এখন বিশেষ করে যে তোমাকে লেজিটিমেসি দেওয়ার জন্য, লেজিটিমেসি ইন দ্য সেন্স যে তোমাকে আমি লেজিটিমেসি দেবো, তুমি আমার হয়ে কাজ করবে। এই ইউনুস বা আনসান সুকি এরা সবগুলোই হচ্ছে আপনার ডিপ স্টেটের এজেন্ট। এদের কাজই হচ্ছে দক্ষিণ এশিয়াটাকে অস্থিতিশীল করো, এবং ভারত যে শক্তিশালী ভারত তৈরি হচ্ছে সেখানে ভারতের যাতে শক্তিশালী না হতে পারে সমস্ত পদক্ষেপ নাও। যে কারণের জন্য আপনি দেখবেন মায়ানমারের একটা পোর্শন তারা আনস্টেবল করার চেষ্টা করেছে, শ্রীলঙ্কার একটা পোর্শনকে আনস্টেবল করার চেষ্টা করেছে, আপনার নেপালেও আনস্টেবল করার চেষ্টা করেছে, প্রত্যেকটা জায়গায়। কিন্তু ভারত সব জায়গায় ট্যাকেল করে, মালদ্বীপেও একই জিনিস করেছিল, কিন্তু ভারত সব জায়গায় ট্যাকেল করেছে। ভারত আগামী দিনে এটাও ট্যাকেল করবে, বাংলাদেশকেও ট্যাকেল করবে। দৃঢ় বিশ্বাস বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্যে ভারত যেমন পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে ঢুকে ওই এদের বাবাকে অর্থাৎ শাহবাজ শরীফ খুব চিৎকার করে করে ভারত বিদ্বেষী বক্তব্য রাখতো, এখন আর দেয় না। তার কারণ সে জানে যে ভয় পায় যে 100 কিলোমিটার যদি আসতে পারে তাহলে আমার প্রধানমন্ত্রী বাসভবনও আসতে পারে। তো আগামী দিনে যদি সেরকমও পদক্ষেপ নিতে হয় এদের বিরুদ্ধে, ভারত কিন্তু প্রস্তুত। আমি শুনলাম জ্যোতি যে কথাটা বলছে, এবং এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, এবং সেখানে একটা প্রায় এই 2025 এই ফার্স্ট কোয়ার্টারের মধ্যে 4.63% বেকারত্ব বেড়েছে বাংলাদেশে। এটা যাচ্ছে 4.63% বেকারত্ব কিভাবে বাড়ছে, ফলে একটা আনরেস্ট সিচুয়েশন এই জায়গা থেকে রয়েছে। এবং ততোধিক এই কারণেই বোঝা যাচ্ছে কেন হাসনাত আবদুল্লাহ এই জায়গাটাকে ভারতকে সে অ্যাকিউজ করছে। আসলে যে মেটাকুলাস ডিজাইন এটা ফেল করে গেছে, যে মেটাকুলাস ডিজাইনটা যেভাবে করেছিল, ভূ রাজনীতির পরিস্থিতি যে মানে এমনভাবে এটা টুইস্ট করেছে যে কারণে হচ্ছে তাদের কাছে এখন একটা খুব কঠিন পরিস্থিতি। আমি একটু আরিফুলের কাছে যাচ্ছি। আরিফুল, মে মাস থেকেই জল্পনাটা খুব তুঙ্গে ছিল যে ইউনুস পদত্যাগ করবে, ইউনুসের পদত্যাগের উপর বিভিন্ন রকম প্রেশার বা নানা কিছুভাবে বিভিন্ন শক্তির আশ্রয় নিয়ে এই জায়গায় যাচ্ছে। এখন নিষিদ্ধ অবস্থা রয়েছে, কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তনের যে ইঙ্গিত তিনি দিয়েছেন, আমি ফিরছি তারপর দেখছি কত ধানে কত চাল, এই যে পরিস্থিতি এখন বাংলাদেশে বিরাজ করছে, সেখানে দাঁড়িয়ে কি আমরা কখনো কখনো দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে ছাত্রলীগের কর্মীরা বেরিয়ে আসছেন। বাংলাদেশে কি এই এনসিপি বা হচ্ছে আগে যারা এই সমন্বয়ক থেকে উপদেষ্টা এই যে নিয়ে টিম এনসিপি, তাদের সবার কি পায়ের তলার মাটি ক্রমশ আলগা হয়ে যাচ্ছে? দেখুন, যারা কখনো বাংলাদেশ চায় নাই তারা বাংলাদেশের জন্য প্রতিনিধি হতে চায়, তারা বাংলাদেশের কর্ণধার হতে চায়, তারা বাংলাদেশের নতুন দল গঠন করতে চায়। যারা বাংলাদেশই চায় নাই তারা আবার বাংলাদেশের জনসাধারণ সম্পর্কে ওদের কোনো ভালো মন্দ বিচার করার কোনো মানে সক্ষমতা নাই। এবং ওদের পায়ের নিচে, আপনারা একটা কথা বললেন, ওদের পায়ের নিচে মাটি, ওদের পায়ের নিচে মাটি থাকবে। ওরা তো জামাত ইসলাম, ওরা হচ্ছে পাকিস্তানপন্থী, ওরা হচ্ছে পাকিস্তানি, ওরা বাংলাদেশি না, ওরা ভারত পাকিস্তান। দেখুন, যখন হচ্ছে যুদ্ধ লাগার একটা মানে একটা ভাব, মানে যুদ্ধ লাগার একটা মোহ ভাব, তখন ওরা
বললো যে ওরা মানে সমর্থন করলো পাকিস্তানকে, নিশ্চয়ই ওরা পাকিস্তান বীজের সন্তান। আর ওদের পায়ের নিচে মাটি থাকবে কি? শুধু পুলিশ, সেনাবাহিনী এবং বাংলাদেশ সামরিক বাহিনী যদি চুপ থাকে 3 ঘন্টায় আমরা কাভার করে ফেলবো। এই জামাত শিবির এই বাংলার মাটি থেকে 3 ঘন্টায় নাই হয়ে যাবে। আর জননেত্রী প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং খুব দ্রুত উনি বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের জনগণ নিয়ে আসবে, বাংলাদেশের আপামর জনগণ। আমরা সবাই প্রস্তুত, আমাদের গোপনীয়তা আছে, আমরা বলতে চাচ্ছি না। আমরা ফুল প্রস্তুত, ওনাকে যে কোনো সময় নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এটা আনবে বাংলাদেশের সাধারণ জনগণ সহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের সাধারণ জনগণ। উনি যে পরিমাণ বাংলাদেশে উন্নয়নমূলক কাজ করেছে, এটা বাংলাদেশের মতো একটা ছোট্ট ক্ষুদ্র রাষ্ট্রে এটা বিরল একটা ইতিহাস, এবং বাংলার প্রত্যেকটা জনগণ উনাকে চাচ্ছে। আর আরেকটা কথা আপনি এর আগে বলছিলেন, দেখলাম আলোচনা করতেছেন যে ওই হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, ও এখন যদি বক্তব্য রাখে, বাংলার সাধারণ জনগণ বলে কুকুর, ও কুকুর বক্তব্য দিচ্ছে, কালা কুত্তা। বাংলাদেশে তো বেশি মানে কুকুরকে কুত্তা বলে আঞ্চলিক ভাষায়, ওকে বলে কালা কুত্তা। ও তো জামাত ইসলামের জন্ম। দেখেন গত পরশুদিন পাবনা, ঝিনাইদহ এবং নাটোরে প্রোগ্রাম হয়েছে এনসিপির। ওরা 20-30টা গাড়ি নিয়ে গেছে, গাড়ি নিয়ে যায় একদম বাস স্ট্যান্ডে মিডিল পয়েন্টে শহরের 2 পাশে জ্যাম বাজা দিয়ে প্রোগ্রাম করছে। আমার নিজ ডিস্ট্রিক্টে ওইভাবে প্রোগ্রাম করছে। আসলে ওদের তো জনপ্রিয়তা নাই। একটা ওয়ার্ডে যদি ওরা নির্বাচন করে, কমিশনার না, মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বার 2000, 3000, 5000 ভোটার থাকে, ওরা খালি 20টা ভোটও পাবে না। ওরা তো আসলে দেশ নিয়ে ভাবে না। একটু আগে কে যেন বলছে, আমি তো মানে দেখিনি ওইটা, ওরা ইউনুস তো দেশ নিয়ে ভাবে না। ওর মতো এবং সমন্বয়করা হাজার কোটি টাকা লুট করেছে, এবং বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত বড় প্রকল্প ছিল, ওই সমস্ত প্রকল্প বাতিল করে দিছে। এবং দেশের মানে অনেক যেমন ধরেন হাই স্কুলের শিক্ষকরা, প্রাইমারি স্কুলের শিক্ষকরা এবং বিভিন্ন সরকারি কর্মচারীরা এবং বিভিন্ন কোম্পানির গার্মেন্টস ফ্যাক্টরি কর্মকর্তা কর্মচারীরা বেতনের জন্য মাঠে নামছে। জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন এই সমস্যাগুলো হয় নাই। বাংলাদেশে চাউল কিনে খেতে হচ্ছে 120 টাকা কেজি। যে চাউল জননেত্রী, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময় চাউল কিনে খাইছি 40 টাকা, 42 টাকা, 38 টাকা কেজি। এখন কত যাচ্ছে চাউল কত যাচ্ছে বললে? কেজিতে না, 120 টাকা। আর আমরা নিম্নমানের লোক যারা 85 টাকা কেজি কিনে খাচ্ছি। নিম্নমানের হচ্ছে একটু মানে ইয়ে। আর আলু কত যাচ্ছে এখন? আলুর দামটা একটু কম আছে, অন্যান্য সবজি ব্যাপক দাম। যেমন 1 কেজি করলার দাম 80 টাকা, 1 কেজি মরিচের দাম 120 টাকা। মানে বাজারে হাতই দেওয়া যায় না। এটা মানে কারো সবকিছু সীমার বাহিরে। আগে একটা রিক্সাওয়ালা মনে করেন যে প্রতিদিন ইনকাম করতে 1200 টাকা, 800 টাকা, এখন সে 200 টাকা ইনকাম করতে পারে না, কিন্তু 1 কেজি চাউলের ঠিকই দাম 120 টাকা। এবং প্রত্যেকটা যে হারে বেড বাড়াইছে, প্রত্যেকটা এই দেশের, বাংলাদেশে তো মোটামুটি ছোট রাষ্ট্র হিসাবে ভালো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছিল। এটা একমাত্র জননেত্রী শেখ হাসিনার উদ্যোগেই হয়েছিল, উনির সহযোগিতার কারণেই হয়েছিল। যে গ্যাস জননেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে গ্যাস ছিল মনে করেন 33 টাকা, ওইটা এখন করতে 66 টাকা। এবং অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। আমার কয়েকটা ঘনিষ্ঠ এবং আস্থাভাজন লোকজন আছে, গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, ওনারা ফোন দিয়ে কান্না করে। এবং ওরাও একসময় আন্দোলনের শরিক হয়েছিল, এখন বলতেছে এটা আমরা ভুল করছি ভাই, তোমরা আন্দোলন করবা কবে, মাঠে নামবা কবে, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এবং সাধারণ শিক্ষার্থীরাও আমাদের সাথে কথা হয়েছে, তারাও মাঠে নামবে এই ইনুসকে বিতাড়িত করার জন্য। ইনুস তো আসলে বাংলাদেশ শাসন করতে আসে নাই, বাংলাদেশ শোষণ করতে আসছে। ওর মতো ঠিকই বিজনেস করে চলে যাচ্ছে, ও তো ব্যবসায়ী। আমি এইটা মানে তোমার একটা কথা থেকে এটা বুঝলাম যে তোরা সম্পূর্ণরূপে প্রস্তুত, এবং বাংলাদেশে আসা মাত্রই পরিস্থিতির পূর্ণ বদল। মানে যে জনতার ঢল 5ই আগস্ট দেখা গেছিল গণভবনের দিকে, তার থেকে কি বেশি জনতা তাকে স্বাগত জানাতে যাবে? জনতা স্বাগত জানাবে মানে বাংলাদেশ, আমরা ঢাকা ব্লক করে নেব 6 কোটি লোক নিয়ে, এবং মহিলা পুরুষ সবাই থাকবে। জীবন দেওয়ার জন্য আমরা কয়জনকে মারবে? আমাদের পিঠ তো দেওয়ালে ঠেকে গেছে। 18টা মামলা আমার নামেই। আপনাদের এই চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার কারণে আমার 3টা মামলা দিছে। এ বাবা, মানে কি সেখানে কি মামলা দিয়েছে? মানে কি এটা কি কারণে দিয়েছে?
এটা আমি নাকি আমার রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি, রাষ্ট্রদ্রোহী মামলা দিচ্ছি। রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে দিয়েছে, জি। মানে তারপরে আমরা প্রস্তুত। আর শেখ আমরা হাসিনাকে সত্য তো কথা- শেখ হাসিনার তো 100টার উপর সবটাই নাকি উনি খুন করেছেন আর কি, 100 জনকে খুন করেছেন এরকম একটা মামলা দেওয়া হয়েছে। শোনেন, তাদেরকে মামলার বাদী বানাইছে, বাদী বানিয়ে দিছে। ওরা শেখ হাসিনা মানে চেনেই না, ছবিতে দেখছে এবং ওরা নিজেও জানে না। ওদেরকে আমাকে বাদী বানা সাজিয়ে ধরেন মামলা দিছে, এরকমটা আমি জানি না। এগুলো করছে বিএনপির, মানে বিএনপি বেশি আর কি এই সমস্ত মামলা বেশি করছে। আমাদের বিরুদ্ধে যত মামলা করছে ম্যাক্সিমাম মামলা করছে বিএনপি। এবং প্রত্যেকটা জায়গায় দেখেন, বাংলাদেশে যত দর্শন হচ্ছে প্রত্যেকটা জায়গায় বিএনপি, বাংলাদেশে যত গরু চুরি হচ্ছে প্রত্যেকটা জায়গায় বিএনপি, বাংলাদেশে যত জায়গায় মবের শিকার হচ্ছে প্রত্যেকটা জায়গায় বিএনপি। কারণ জামাত ইসলামের তো আসলে পায়ের নিচে মাটি নাই। ওর সারা বাংলাদেশে ওই গড়ে মনে করেন যে যদি 500 ভোটার থাকে, আমরা ওখানে 20টি ভোটার আছে। কিন্তু ওই এইরকম ভোটার যখন ওদের কোনো প্রোগ্রাম হয় বড় ধরনের, সারা বাংলাদেশে 1 সপ্তাহ আগে জানা দেয় এই জায়গা আমরা শুধু ঢাকা দখল করব। আমাদের সামনে দাঁড়ানোর মতো জামাত, বিএনপি এবং এনসিপি তো টাইমই নাই। এই তো আমাদের ছাত্রলীগের যে ওয়ার্ড কমিটি আছে, ওয়ার্ড কমিটির যে মেম্বাররা আছে, ওরাই ওদেরকে প্রতিহত করবে। আমরা তো মানে আমাদের দাঁড়ানো আগে ওরা নাই হয়ে যাবে। আর আমরা এইভাবে প্রস্তুতি নিছি, আমরা 6 কোটি লোক মরার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। জন্য তো শেখ হাসিনাকে আমরা এই গণভবনে ওরা যেভাবে বিতাড়িত করছে, আমরা ওইভাবে নিয়ে এসে বসাবো ইনশাল্লাহ খুব দ্রুত। এবং ওরা যত কথাই বলুক, যত যাই করে, কোনো কৌশল অবলম্বন করতে পারবে না। কারণ আমরা মাঠে এটা ঠিক কথা। যদি একটা জিনিস আমরা যদি দেখি, আমি তার আগে একটু একজন কমেন্ট পাঠিয়েছেন, সে কমেন্টটা একটু নিয়ে নেবো। দূরভাষেও রয়েছেন, একটু দ্রুত নিয়ে নেব তাদের মতামত, কারণ জনমতে তাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। আমি একটু দেখে নেব যে ঠিক কী বলছেন। বিভিন্ন রকম মতামত আমাদের কাছে আসে। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম বাংলাদেশ থেকে যা সাক্ষাৎকার দেওয়ার জন্য তিনটি দেশদ্রোহিতার মামলা দিয়ে দিয়েছে। হাসনাতের মতো টোকাইকে নিয়ে আপনারা কেন এত কথা বলেন? বিলেত চৌধুরী, টোকাইটা আবার কী কেস? বাংলাদেশে এই টোকাই শব্দটা খুব চলে, মানে টুকে বলে নাকি হাসনাতের? হ্যাঁ, টোকাই মানেটা কি গো ভাই? টুকাই মানে যার অস্তিত্বহীন, যার মানে গৃহহীন, রাস্তায় যে শুয়ে থাকে, যার মানে আচ্ছা, বুঝে গেছি, বসবাস করার মতো কোনো, যে টুকাই এক কথা, যে যার নির্দিষ্ট কোনো স্থান নাই। বোঝা গেল। আমি এরকম একটা পরিস্থিতিতে একটা কমেন্ট এসেছে। এবং দূরভাষা কেউ রয়েছেন? হ্যাঁ বলুন। আমি রয়েছি। হ্যাঁ, আমার নাম সন্দীপ রায়, আমি শিলিগুড়ি বাগডোগরা থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি ওই বিজেপি মুখপাত্র যিনি আছেন, ওনার একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফোন কলটা, যেটা উনি এনিমি প্রপার্টি নিয়ে যেটা বলেছিলেন, ওটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। কারণ হিন্দু মুসলিম উভয় পক্ষকেই কিন্তু সমস্যায় পড়তে হয়েছে। 1968 সালে আমরা বাংলাদেশ থেকে চলে এসেছিলাম। আমাদের কুমিল্লাতে প্রায় 7খানা গ্রাম ছিল ছেড়ে ছুড়ে দিয়ে। তো সেরকম আমাদের প্রপার্টি গুলো এনিমি প্রপার্টি হয়েছে এবং একটা বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে বিচারাধীন রয়েছে। কিন্তু একই সমস্যা কিন্তু মুসলিমদের ক্ষেত্রে হয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে জেনারেল পারভেজ মোশাররফ পাকিস্তানের, ওনার কিন্তু সম্পত্তি নিলামে হয়েছিল 500 কোটি টাকা। সেই টাকা কিন্তু ভারত সরকার ওনাকে দিয়েছেন। এবং বর্তমানে আপনারা নামও শোনাচ্ছেন হচ্ছে মনসুর আলী খান পাতাউদি, যিনি ক্রিকেটার ছিলেন। ওনারও যে সম্পত্তি রয়েছে মধ্যপ্রদেশে, উনি ওখানকার নবাব ছিলেন, ওনার প্রপার্টিরাও কিন্তু এনিমি প্রপার্টি। ওটা কি এনিমি প্রপার্টি ঘোষণা করে নেওয়া হয়েছে, মানে এই মনসুর আলী খান পাটাউদি? হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে। রিসেন্টলি কোর্ট থেকে অর্ডার হয়েছে, ওনার ছেলে মামলাটা লড়েছিলেন। তো আমার একটা আবেদন রয়েছে, যদি আপনি জানালেন মতামত, একটা পর্ব যদি আলোচনা করেন পুরো এনিমি ঠিক আছে, নিশ্চয়ই আপনি শুনতে থাকুন। জনমতে আপনি আপনার মতামত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি যে কথাটা, দেখো, শেখ হাসিনা একজন, ওনাকে একটু কম বলি, সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে, মানে আমরা কন্টেক্সট ছিল বাংলাদেশে তৎকালীন পাকিস্তান হচ্ছে আপনার 70 রাষ্ট্র ঘোষণা করে, ফলে এনিমি প্রপার্টি হয়। সেই এনিমি প্রপার্টির পরিমাণ এখনো পর্যন্ত আপনার হচ্ছে টোটাল হচ্ছে 10%, মানে হচ্ছে প্রায় 77 লাখ হচ্ছে আপনার বিঘা জমি, না 77 লাখ বিঘা জমি, যেটা হচ্ছে 3টে ডিস্ট্রিক্টের সমান। 3টে ডিস্ট্রিক্ট মানে সাতক্ষীরা, খুলনা এবং যশোর, 3টে ডিস্ট্রিক্টের সমান আয়তন আপনার টোটালটা। এবার এইখানে দাঁড়িয়ে বাংলাদেশের টোটাল আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। তার মধ্যে 10,000 বর্গ কিলোমিটার হচ্ছে আপনার টোটাল এই ভেস্টেড প্রপার্টি, এনিমি প্রপার্টি যেটা বলে। এটা কারা করে দিয়েছে? হিন্দুরা ওখান থেকে যখন চলে এসেছে, তার ভাই
থার্ড 3 নম্বর ভাই বা 2 নম্বর ভাই সে ভারতে চলে এসেছে, তার পুরো প্রপার্টিটাকে এনিমি প্রপার্টি করে দিয়েছে, তার পরিমাণ হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। এটাই আর কি নয়, মানে সেই জন্যই আমি বলছিলাম যে যখন এতগুলো পরিমাণ জমি আপনার ভেস্টেড প্রপার্টি হয়েছে, তার মানে হচ্ছে এতগুলো হিন্দু বিতাড়িত হয়েছে, এবং এতগুলো যেহেতু হিন্দু বিতাড়িত হয়েছে, সুতরাং এই হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তো আমরাও জমি চাই সমপরিমাণ। তার কারণ হচ্ছে আজকে প্রথম আলো একটা রিপোর্ট পাবলিশ করেছে, সেখানে বলেছে দেয়ার হ্যাভ বিন 2500 ইনসিডেন্টস অফ ভায়োলেন্স এগেইনস্ট মাইনরিটিস ইন দ্য কান্ট্রি ইন 330 ডেজ। 330 দিনের ভিতরে 2500 মাইনরিটি মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের বিরুদ্ধে ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। আপনি কেন ইমাজিন দিস? ডেফিনেটলি সেটা তো একটা যে শেখ হাসিনার সময় যে নিরাপত্তাটা তারা পেতেন, এটা তো কোনো না, তারা বলতেন, খোলাখুলিভাবে বলতেন যে কোনো রাষ্ট্রেরই কিছু সমস্যা থাকে একটা জায়গায়, কিন্তু অনেক মানে আরিফুলের একটা কথা থেকে বসে যে কোনো ব্যবসা জায়গা করে সে রাষ্ট্র এবং পলিটিক্যাল ব্যবস্থাটা স্টেবিলিটি থাকা দরকার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তার ওয়েবসাইটে বলছে বাংলাদেশ কালাপস করে গেছে, পলিটিক্যালি এমন একটা জায়গায় গিয়ে রয়েছে সেখানে যে পরিস্থিতি মানে একেবারে কলাপসে জায়গায় রয়েছে, এবং ট্রেড গ্যাপ বাড়ছে। এই যে এই লোনগুলো মানে তারা তো চায় একটা বাংলাদেশ একটা ভালো বাজার, একটা উন্নয়নশীল দেশে উন্নীত করেছিলেন শেখ হাসিনা। 2026 সালে এইগুলোর উপর ট্যাক্স চাপবে আরও বেশি, মানে তার কারণ এই ছাড়গুলো অনেকগুলো বন্ধ হয়ে যাবে, একটা প্রবল। এবং আরিফুল বলছে খুব দ্রুত, অতি দ্রুত শেখ হাসিনা ফিরছেন, আমাদের কাছেও সেটাই হচ্ছে, এবং যে কারণে হাসনাতদের উত্তেজনাও বাড়ছে ক্রমশ। এরকম একটা পরিস্থিতি রয়েছে। এবং সবচেয়ে বড় কথা আরিফুল এটাও বলছে তিনি বৈধ প্রধানমন্ত্রী। এবং আরেকটা বিষয় হচ্ছে এখনো কিন্তু কোনো ভোটের দাবি, ভোট কি আনুপাতিকভাবে ভোট হবে কি না, একমাত্র আওয়ামী লীগের প্রশ্নে কোনো ডিবেটে যায়, কেন তারা বিশ্বাস করে তিনি একজন বৈধ প্রধানমন্ত্রী নির্বাচনের মাধ্যমে। এই এতগুলো যে ফ্যাক্টর, একমাত্র শেখ হাসিনা যদি আসে তার একটা ভিশন আছে যেটা হয়তো বাংলাদেশের ইকোনমিক বা হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটির জন্য এটাই হতে পারে একমাত্র ট্রাম্প কার্ড। যদি এটা বলি তাহলে কি এটা মানে সঠিক বার্তা যায়? না, একদমই তাই। যে কোনো দেশের অভ্যন্তরে যদি আপনি স্থায়িত্ব দিতে পারেন, সরকারের স্থায়িত্ব, এবং সরকার যদি সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, তবে কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড চলে বা অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত হয়। আপনি ভারতবর্ষেরই কথা বলুন, ভারতবর্ষে এটা তো ঠিক যে কেন্দ্রে একটা স্থায়ী সরকার আছে, এবং ভারতবর্ষের অভ্যন্তরীণ যে গণ্ডগোল যত কমানো যাবে ততই কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। এবং এখানে বাংলাদেশের মূল যেটা সমস্যা সেটা হচ্ছে বেকারত্ব, সেখানে এখন মূল্যবৃদ্ধি, এবং সেখানে উনি যে ভাষণটা দিলেন, ওনার বক্তব্যের প্রথম দিকটা দেখুন, রাজনৈতিক বক্তব্য আছে, উনি হয়তো একটা বিশেষ দল করেন, তার একটা বক্তব্য থাকবে, কিন্তু সাধারণ যারা টিভি পর্দায় চোখ রেখেছেন তারা কিন্তু শঙ্কার জায়গাটা দেখলেন কোথায়? তার দ্বিতীয় অর্ধে যখন তিনি বললেন যে চালের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, তো মানুষ তো এটা নিয়ে শঙ্কায় থাকেন যে আমার নিত্যদিনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা যদি বেড়ে যায়। আপনি দেখুন একটা কথা, যে ভারতবর্ষের এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বাণিজ্য চলতো তার মধ্যে অনেক আমাদের পশ্চিমবঙ্গে বাংলার সঙ্গে বাংলাদেশের আপনি দেখবেন একটা সাংস্কৃতিক পরম্পরা, সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতি, তারও একটা কিন্তু আদান প্রদান হতো, সেই জায়গাটাও বন্ধ হচ্ছে। এবং তার সঙ্গেও কিন্তু একটা ব্যবসায়িক পরিমণ্ডল সৃষ্টি হয়েছিল, এখানকার শিল্পীরা ওখানে যাচ্ছেন, ওখানকার শিল্পীরা এখানে আসছেন। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দুটো দেশের মধ্যে, ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে কিন্তু একটা অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল, এবং সেটারও কিন্তু যে পরিমাণ, সেই পরিমাণটা বাংলাদেশের ক্ষেত্রে অনেকটাই ছিল। সেক্ষেত্রে যদি আপনি ভারতবর্ষের সঙ্গে যদি আপনি সমঝোতার পথে না আসেন, ভারতবর্ষের মতো একটা দেশ, সেই দেশটাকে যদি আপনি শত্রুপক্ষ মানেন, এবং সেখানে যদি আপনার উগ্র এই মৌলবাদটা যদি আপনার প্রধান শক্তি হয়ে দাঁড়ায়, তাহলে দেশের অর্থনীতি ভঙ্গুর হবে, এবং সেটাই হচ্ছে। একদমই তাই। আজকে এইটা মানে দেখছিলাম বাংলাদেশের যে এখন দ্রব্যমূল্য যে জায়গায় গিয়ে যাচ্ছে, অনেক পুরনো অনেক মানুষকে দেখছি তাদের খুবই দুর্দশাগ্রস্ত অবস্থা। অনেকে হয়তো আবেগে বুঝতে পারেননি যে একটা আরও উন্নত গণতন্ত্র তারা পাবেন, আরও অনেকটা বেশি সমৃদ্ধি আসবে, এই আশায় তারা সেই জুলাই মাসে ঠিক 1 বছর আগে তারা রাজপথে নেমে পড়েছিলেন।
আজ তাদের অনেকেই ব্যবসা হারিয়েছেন, কলকারখানা বন্ধ হয়ে গেছে, তারা আজকে দুঃখ করছেন। আরিফুল বলছিল যে তাদেরকে ফোন করে কান্নাকাটি করছেন। আমার সাথে অনেকের কথা হয়, খুবই করুণ তাদের অবস্থা বিভিন্ন জায়গায়, মানে এবং অনেক শিল্পী যারা রয়েছেন তাদের কাজ নেই, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আছে। কার ভালোটা করলেন ইউনূস সাহেব, এই প্রশ্নটাই তো রয়েছে। ইতিহাসে অনেকেই ব্যর্থ হন এবং সেই ব্যর্থতার দায়টা এতটাভাবে জনগণের উপর কেউ চাপিয়ে দিয়ে যায় আমার তো জানা নেই। আমি প্রচেষ্টা থাকতে হয়, সেই প্রচেষ্টাটাই ওনার নেই। হ্যাঁ, সেখানে এই বিদ্বেষকে এত বড় একটা দেশের সাথে, যার সাথে স্বাভাবিক একটা প্রতিবেশী দেশের সাথে এটা খুব জায়েজ, অনেক ক্ষেত্রেই হয়। চাণক্য বলতেন মান্ডালা থিওরি, তার কারণ হচ্ছে প্রতিবেশী দুটো দেশের মধ্যে যেহেতু একই সেম বর্ডার তারা ভাগ করে, সেই কারণে হচ্ছে অনেক কিছু সময় টেনশন তৈরি হয়, নানা রকম ইন্টারেস্ট ক্ল্যাশ হয়। কিন্তু সেটাকে তো একটা জায়গায় নিয়ে আসার মতো, যাতে এটা যেন জনগণের উপর তার বিরাট এফেক্ট না পড়ে, তিনিই তো রাষ্ট্রনায়ক হন। এরকম বললাম, হাসতে হাসতে বললাম আমি ছেড়ে দেবো, আমার নিয়োগকর্তা ছাত্ররা, এই ধরনের কথা বলে গোটা বাংলাদেশকে এক ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়ে তিনি দাঁড় করিয়েছেন। এটা দুর্ভাগ্য, এটা সত্যি খুব বেদনার আর কি, এবং সেই জায়গা থেকে আমরা এগুলো আয়োজন করে থাকি। ধন্যবাদ জানাচ্ছি অনির্বাণ দত্ত আপনাকে, ধন্যবাদ জ্যোতি চ্যাটার্জি বিজেপির মুখপাত্র আপনাকে, এবং ধন্যবাদ বিশেষভাবে আরিফুল ইসলাম তোমাকে। ভালো থেকো আরিফুল, বিশেষ করে কেননা ইতিমধ্যে এই নিয়মনা তোমার সাথে আমি চতুর্থবার আছে, যাই না আবার একটা এর জন্য কেস দিয়ে দেবে কিনা তোমাকে, রাষ্ট্রদ্রোহিতা। সমস্যা নাই, মামলা খাওয়ার জন্য প্রস্তুত আমরা, মামলা না আমরা মরার জন্য প্রস্তুত, আমাদের দেওয়ালে পিঠ ঠিক আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন, আপনাদের প্রতিবেশী রাষ্ট্রে জঙ্গি রাষ্ট্র পরিণত হচ্ছে, এর ইফেক্ট কিন্তু ভারতেও পড়বে, এটা আপনাদেরও নৈতিক দায়িত্ব। ধন্যবাদ, ধন্যবাদ। নিশ্চয়ই মানে এই কঠিন পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়েও ছাত্রলীগ কিন্তু তার বক্তব্যের মধ্যে থেকে কিন্তু বেরিয়ে আসছে সেই দৃঢ় প্রত্যয়ের কথা। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।